সাকিব আল হাসানকে নিয়ে অনেক রকম আলোচনা ক্রিকেট বোর্ডে হয়। মানে সিরিয়াসলি মনে হয় ক্রিকেট বোর্ড সত্যিই চায় সাকিব আল হাসান ফিরে এসে ক্রিকেট আমার খেলুক? কাছে মনে হয় ভাই এখানে কোনো ডাউট নেই। তাকে যদি আপনারা আসলেই আনতে চান, এরপরের সাকিব আল হাসানের সঙ্গে আপনার কোনোভাবে যোগাযোগ হয়েছে? যে তার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। আপনার কি কখনো মনে হয়েছে যে কাউকে হত্যা করার সঙ্গে ভেতরের কোনো সাকিব আছে কিনা যে মানুষ খুন করতে পারে? আমার ১ম দাওয়াত ছিল প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওই সময় ছিলেন উনাকে। 2nd প্রেসিডেন্ট এরশাদ, 3rd হলো বেগম খালেদা জিয়া। অবশ্য আপনি তো এই বোর্ডকেই অবৈধ করছেন। অবশ্যই। বোর্ড অবৈধ। আপনি দেখতেছেন না কাজকর্ম। আপনি বলেন তো নির্বাচন ওয়াজ ফেয়ার? সেই অবৈধ ক্রিকেট বোর্ডের সঙ্গে তো নাকি আপনার ব্যবসাও আছে। এই নির্বাচন তো হয়েছিল সাবেক ক্রীড়া উপদেষ্টা। আপনার কি মনে হয় যে তিনি পুরো প্রক্রিয়ার মূল কারিগর? এর কারণে আজকে আমি বেঁচে আছি। আমার তো বেঁচে থাকার কথা না। সবাইকে শুভেচ্ছা। আমি সাইদ জামান। আমার ইউটিউব চ্যানেলের নাম আপনারা ইতিমধ্যে জেনে গেছেন, সিম্পলি সাইদ। এই চ্যানেল থেকে আমি একটা পডকাস্টও করছি, অফ স্ক্রিন উইথ সাইদ জামান, যেটা আমার নতুন যাত্রা, আমার এই নবযাত্রা। আপনারাও সঙ্গী হবেন আশা করি। প্লিজ সাবস্ক্রাইব বাটন প্রেস করুন, বেল আইকন এবং লাইক প্রেস করুন। আমরা সবাই যাদেরকে চিনি, যাদেরকে খবরে দেখি, পারফর্ম করতে দেখি, ভূমিকা রাখতে দেখি সমাজে, সেই মানুষগুলোর পেছনের গল্প জানার চেষ্টা করব। আজকে আমার প্রথম পডকাস্ট শোতে যিনি আছেন তাকে আপনারা সবাই চেনেন। তিনি বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান। তামিম, কেমন আছেন? আছি সাইদ ভাই, আলহামদুলিল্লাহ ভালো। আপনার শরীর বোধহয় বেশি ভালো না মনে না, হচ্ছে। আজকের শরীরটা খুবই খারাপ। তারপরে যে আপনি এখানে এসেছেন সেজন্য আপনাকে অসংখ্য আগাম ধন্যবাদ দিয়ে রাখছি। আসলে আমরা কোনো জটিল বিষয়ে যেতে চাই না। আপনার পরিবারকে আমরা সবাই জানি, বাংলাদেশ সবাই জানে। আপনি নিজে ক্রিকেট খেলেছেন দীর্ঘ সময়। ক্রিকেটের সঙ্গে আপনার প্রথম স্মৃতি কি যদি বলতেন? আমার জন্য আসলে ক্রিকেটটা খুব ইজি ছিল পিক করা। আমি আসলে যে পরিবার থেকে বিলং করি, আমার পরিবার, আমরা জয়েন্ট ফ্যামিলি, আমরা চাচা, ভাই, চাচা সবাই একসাথেই থাকি এক বাসায়। তো সবাই কিছু না কিছু স্পোর্টস খেলতেন, আর ক্রিকেট তো অবশ্যই খেলতেন। আমার চাচা বাংলাদেশ টিমে রিপ্রেজেন্ট করেছেন, বাংলাদেশ টিমের ক্যাপ্টেন ছিলেন। আমার বাবা স্পোর্টসের সাথে জড়িত ছিলেন, আমার ভাই। তো ছোটোবেলার থেকে আমার জন্য ক্রিকেটটা পিক করাটা খুব সহজ, স্পেশালি 97-এ আইসিসি ট্রফির পর এটা যে কোনো বাচ্চার জন্য ফার্স্ট স্পোর্টস বাংলাদেশে হয়ে গেছিলো ক্রিকেট। সো দো আমি ওই ফ্যামিলির থেকে বিলং করি, তো আমার জন্য ইটস ভেরি ইজি টু পিক আপ। আর আমার বাবাও খুব মনে চাইতেন যে আমি ক্রিকেট খেলি। সো ওই ওই জার্নিটা স্টার্ট ওখান থেকেই আর কি। আমি যদি বলি, ব্যাট প্রথম কবে হাতে নিলেন? আমার মনে নেই। আমি আমি হয়তো এতই ছোট ছিলাম যে আমার মনে নেই যে আমি ব্যাট কখন হাতে নিলাম, বাট আমার ছোটবেলার যা মেমোরি আমার মাথায় এখন মনে আসে ওটা ব্যাট ছাড়া ছিল না, ওটা ব্যাট সহই ছিল। আপনাদের পরিবারে তো ফুটবলের প্রচলনও ছিল। আপনার বাবা বেশ নামী ফুটবলার ছিলেন। ফুটবলে না গিয়ে ক্রিকেটে কেন গেলেন? আমার কাছে মনে হয় ওই আমার ফ্যামিলিতেও এই জিনিসটা চেঞ্জ হয়েছে। আমার বাবা যখন ফুটবল খেলতেন তখন আমার অন্য চাচারাও খেলতেন, বাট যখন থেকে আকরাম চাচা ক্রিকেটে আসে, বাংলাদেশ টিমকে রিপ্রেজেন্ট করা শুরু করলেন, স্লোলি স্লোলি ওই ট্রেন্ডটাও চেঞ্জ হলো। আমার বাবা অ্যাকচুয়ালি ফুটবলের সাথে ক্রিকেটও খেলতেন, বাট হি ওয়াজ আ ফুটবলার, বাট ইউ অলসো ইউজ টু প্লে ক্রিকেট। সো ওই আকরাম চাচার কারণেই মনে হয় ফ্যামিলিতে এই ট্রেন্ড চেঞ্জ হয়ে ক্রিকেটের দিকে সবাই এসে গেল। আপনার বাবা প্রয়াত ইকবাল খান, তিনি শুধু খেলোয়াড়ই ছিলেন না, এক ধরনের সংগঠকও ছিলেন। খেলা আয়োজন করা, বিভিন্ন সময় সাপোর্ট দেয়া। ওই স্মৃতিগুলো কি মনে পড়ে? এবং আমি যেটুকু জানি যে আপনার বাবার সঙ্গে আপনার একটু বাড়তি অ্যাটাচমেন্ট ছিল শৈশবেই। হ্যাঁ, হ্যাঁ, আমি অসম্ভব ক্লোজ ছিলাম আব্বার সাথে। আর মানে ঠিক যে কোনো বাবার মতো আমার বাবাও আমার জন্য, আমি যে ক্রিকেট খেলতে পারি বা এই স্পোর্টসটাকে ভালোভাবে খেলতে পারি, এটার জন্য যা যা করার দরকার উনি তাই করেছেন। আমার মনে আছে যে উনি হ্যান্ডিক্যাপ ছিলেন, ওনার পাটা কিছু হেলথ ইস্যুর কারণে কেটে ফেলতে হয়েছিল। সো তারপরে উনি ওই স্ট্রেচ হাতে স্ট্রেচার নিয়ে আপনার আম্পায়ারিং করতেন দাঁড়ায় আমার জন্য, সো টু মেক শিওর দ্যাট আমি ব্যাটিং করতেছি। এলাকার ছেলেগুলাকে নিয়ে ছোট ছোট ম্যাচ অ্যারেঞ্জ করতেন আমার জন্য, সো দ্যাট আই ক্যান প্লে ম্যাচ সিচুয়েশনস। সো এই জিনিসগুলো আব্বা অনেক করতেন। ওনার জন্য একটু বেশি চ্যালেঞ্জিং ছিল অন্যদের চেয়ে, কারণে বিকজ হি ওয়াজ অ্যান হ্যান্ডিক্যাপ। বাট তারপরও সে এটা সবসময় চাইতো যে আমি ক্রিকেট খেলি। আনফর্চুনেটলি আব্বু 2000 সালে মারা যায়। সো আমি এলিট লেভেলে ক্রিকেট খেলা যখন শুরু করি তখন ওটা আর আব্বার দেখা হয় নাই। বাট আই এম শিওর হোয়াট এভার আই হ্যাভ ডান অর অ্যাচিভড, হি শুড বি প্রাউড।
আপনার ফুড হ্যাবিট নিয়ে আপনি যখন খেলা শুরু করেন, মিডিয়ায় অনেক রকম রিপোর্ট হয়েছে। আমরা অনেক কিছু জেনেছি। আপনার বাবার ফুড হ্যাবিটই তো ভালো ছিল না। বাট উনার কিন্তু অনেক স্বাস্থ্যগত কারণে অনেক রেস্ট্রিকশনের ব্যাপার ছিল। কিন্তু উনি একজন বিগ টাইম স্পয়লার ছিলেন। বিশেষ করে আপনাকেও নিয়ে যেতেন যদি ওই গল্পটা না, না, আমি তো তখন আসলে অনেক ছোট ছিলাম, বাট হি ওয়াজ আ স্পয়লার, দ্যাটস ট্রু। এটা অন্যদের ক্ষেত্রে, ওনার বন্ধু বান্ধবের ক্ষেত্রে বা ওনার ভাই বোনদের ক্ষেত্রে। আব্বা খাওয়া খুব পছন্দ করতেন, আর খাওয়াইতে খুব পছন্দ করতেন। দ্যার ইজ এ ডিফারেন্স। নিজে খাওয়া আর মানুষকে খাওয়ানোর মধ্যে অনেক পার্থক্য আছে। আমার কাছে মনে হয় আব্বু মানুষকে খাওয়াইতে বেশি পছন্দ করতেন। যারাই আমার আব্বার সাথে অল্প কিছু সময় কাটাইছে, ওরা এখনও অনেকের সাথে দেখা হয়। রিসেন্টলি আমি আমার একটা ফ্যামিলি ওয়েডিংয়ে গেছি, ওখানে অনেক পুরান পুরান মানুষের সাথে দেখা হয়েছে। আব্বার কথা উঠলেই খাওয়ার কথা উঠে, যে এটা খাওয়াইছে ওটা খাওয়াইছে। তো ইট ওয়াজ মানে আব্বুর সাথে ফুড ইজ ভেরি অ্যাটাচড। আপনি একবার আমাকে বলছিলেন যে আপনার বাবা খুব ভোরবেলা উঠে আপনার মা ঘুমিয়ে থাকতেন যেন টের না পান, আপনারা খোয়াজা হোটেলে যেতেন ভারী কোনো ব্রেকফাস্ট করার জন্য। না, আব্বা, হ্যাঁ, আসলে আম্মু খুব স্ট্রিক্ট ছিল আব্বুর প্রতি। আব্বুর অনেক হেলথ ইস্যুস ছিল, ডায়াবেটিস অ্যান্ড হার্ট ইস্যুস। তো গরুর মাংস বা অয়েলি ফুড এগুলো একদম নিষেধ ছিল। সো আম্মা এই দিক থেকে শি ওয়াজ ভেরি স্ট্রিক্ট। সো যদি আমি আব্বার সাথে খুব ক্লোজ, উনি ভোরবেলা আমাকে তুলে আস্তে করে রুম থেকে বেরে আমরা আমাদেরই হোটেল, খাজা হোটেল, ওখানে নিয়ে যেয়ে বাউরচিকে তুলে সে তার মন পছন্দের নাস্তা রাস্তা করতেন। এখন যান খোয়াজা হোটেলে? মানে কখন? অ্যাকচুয়ালি এই আমার ফ্যামিলি ওয়েডিংয়ের ওয়ান অফ দ্য ইভেন্টের খাওয়া খোয়াজা হোটেলে হয়েছিল, এই জাস্ট এই 2-3 দিন আগে। So, তো আপনার বাবার সঙ্গে তো আপনার স্মৃতিটা খুব অল্প সময়ের। আপনি খুবই কিশোর, একদমই কিশোর তখন। কতটা মিস করেন তাকে? অসম্ভব। আই ওয়াজ ভেরি ক্লোজ, আই ওয়াজ এক্সট্রিমলি ক্লোজ। আমার কাছে মনে হয় যে আমাদের ভাই বোনের মধ্যে সবচেয়ে বেশি আমি ক্লোজ ছিলাম। আর আল্লাহর কি রহমতই বলবো অ্যাকচুয়ালি, যখন আব্বা মারা যায় তো আমি একমাত্র ছিলাম। আম্মা, কুমিল্লা ভাই, স্টেডিয়ামে? না, আমি চিটংয়ে ছিলাম আব্বার সাথে একমাত্র। তো ভাইয়ার খেলা চলতেছিল। কুমিল্লাতে? হ্যাঁ, আমার বোন ছিল ঢাকায়। সো আই ওয়াজ দ্য অনলি ওয়ান উইথ হিম। সো মানে আই ওয়াজ ভেরি ক্লোজ টু। ওই বয়সে কি ওই পিতৃহারার অনুভূতি কি সেরকমভাবে অনুভব করেছিলেন নাকি? আপনার যেহেতু একান্নবর্তী পরিবার, চারপাশে চাচা ফুপুরা না, আছেন। অবশ্যই আমার যখন আব্বা যখন চলে যায়, তখন আমার জন্য ইট ওয়াজ হার্ড টু বিলিভ যে আমি বাঁচবো কীভাবে, কারণ আই ওয়াজ সো ক্লোজ টু হিম। আমার এখনও মনে আসে আব্বার সাথে আমার লাস্ট যে কথাটা হয়েছে, আমার পরের দিন খেলা ছিল আন্ডার 13-এ, ডিভিশন আন্ডার 13-এ খেলা ছিল। সো আব্বাকে যখন স্ট্রেচার করে নিয়ে যাচ্ছে, ওনার মুখে অক্সিজেন মাস্ক দেওয়া ছিল। ঠিক আপনার অ্যাম্বুলেন্সে উঠানোর সময় সে অক্সিজেন মাস্কটা খুলে আমাকে বলছে যে তুমি ঘুমাও, আমি তোমার খেলা দেখতে আসবো। একটু সামনে চলে যেতে চাই যে মানে এই কথাটা তো খুব স্ট্রাইকিং যে ওই অবস্থায় একজন বাবা তার সন্তানকে বলছেন যে তোমার খেলা আমি দেখতে আসবো। আন্তর্জাতিক ক্রিকেটে অনেক সাফল্য আছে। আপনার কি বড় বড় ইনিংসগুলোর খেলার পরে কি এরকম কিছু মনে হয়েছে যে যদি বাবা আমার প্রতিটা দেখতেন? খেলার ইনিংসে, আমি যেদিন 0 করেছি, যেদিন 100 করেছি, আমার এভরি গেম অফ মাইন আই রিমেম্বার হিম, বিফোর অ্যান্ড আফটার বোথ। আমি প্রতিটা খেলার আগে তার কথা মনে করি, তার কাছে দোয়া চাই। অবশ্যই উপর আল্লাহর কাছে সবচেয়ে আগে, তারপরে তার কাছে দোয়া চাই। তারপরে ভালো খেললেও আমি তার সাথে, মানে আই এম শিওর প্রত্যেকটা বাচ্চা, প্রত্যেকটা মানুষ যারা তাদের প্রিয় মানুষ এই দুনিয়ায় নাই, তাদের সাথে সামহাও একটা কানেকশন মেনটেন করে। ভেরি সরি তামিম ইকবাল, মানে ওই বয়সে বাবা মাকে হারানোর বেদনা আসলে এটা বলে বোঝানো যায় না। তারপর আপনার একটা ফ্যামিলি সাপোর্ট ছিল। আমরা যতটুকু জানি যে আপনি যে যখন ওই পরিবারে জন্মগ্রহণ করেন, আপনার অর্থকষ্টের ব্যাপার ছিল না। আপনার বাবা ছিল ওই পুরো পরিবারের, খান পরিবারের অভিভাবক। তার চলে যাওয়াটা হুট করে এত অল্প বয়সে, আপনার ভাই যিনি আপনার সামান্যই বড়, হঠাৎ কি একটা একাকিত্ব বা অসহায়ত্ব গ্রাস করেছিল না, কিনা? ফাইন্যান্সিয়াল ইস্যুস ছিল না এটা আমি বলবো না। হ্যাঁ, আমরা ফাইন্যান্সিয়ালি না, আমি সেই অর্থে বলছি না যে মানে ফাইন্যান্সিয়ালি আমরা উই ওয়ার সর্টেড, আমার ফ্যামিলি সর্টেড। বাট বাবা থেকে চাওয়া আর চাচাদের থেকে চাওয়ার মধ্যে পার্থক্য অনেক আছে। পার্থক্য আছে। বাট সাথে এটাও বলবো যে চাচাদের থেকে কোনো কিছু চাইলে ওনারা কোনো সময় না করতেন না, অবশ্যই না করতেন না। ওনারা অবশ্যই তাদের সাধ্যমতো চেষ্টা করে দিতেন। বাট ওই ডিস্টেন্সটা তো থাকে, যে জিনিসটা বাবা বুঝে বা চাওয়ার আগে পেয়ে যাওয়া, ওই জিনিসটা তো আমরা অবশ্যই তিনজন, আমি, আমার বোন, আমার ভাই, এটা আমরা অনেক মিস করছি। বিকজ হাউ ওল্ড ওয়াজ আই ওয়াজ 12 ইয়ার্স ওল্ড যখন আব্বা মারা যায়। সো আমার বোন ওয়াজ 10,
সো ভাইয়া ওয়াজ হোয়াট 15-16 ম্যাক্সিমাম 14-15। জাস্ট সবারই কিছু না কিছু নিড তো থাকে, ওই জিনিসগুলো আমরা অনেক মিস করছি আমার কাছে মনে হয়। 97 সালে তো আপনার বাসাই ছিল উৎসবের কেন্দ্র, আইসিসি ট্রফি জয়ের পরে যেহেতু আকরাম খান মানে দারুণ প্রভাব ছিল। তারপর আপনি 98-এ বাংলাদেশ যে প্রথম ওয়ানডে জিতলো কেনিয়ার এগেনস্টে হায়দ্রাবাদে, সেটা কিন্তু টিভিতে টেলিকাস্ট হয়নি, আমরা একটা ছবি শুধু দেখতে পাই। বাট আপনি আপনার বাবার সঙ্গে সেই মাঠে উপস্থিত ছিলেন, কোনো স্মৃতি মনে আছে? খেলাটা কই হয়েছিল? হায়দ্রাবাদে হ্যাঁ 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 হ্যাঁ, কেনিয়ার এগেনস্টে। রাইট রাইট। রফিক ভাই ওপেন রফিক ভাই, করছিল, ওপেন হ্যাঁ, করছিল 77 77। হ্যাঁ, আই রিমেম্বার। আব্বার সাথে খেলা দেখতে গেছিলাম, আই এনজয়েড আ লট। আর অনেক ছোট ছিলাম তো আসলে ফিলিংসটা কী ছিল আমার বলাটা একটু এক্সপ্লেন করাটা ডিফিকাল্ট, বাট আমি রফিক ভাইয়ের প্রচণ্ড বড় ফ্যান ছিলাম, এতটুকু আমার মনে আছে। স্পেশালি 97-এর উনি ওপেন করেছিলেন ওই ইনিংসের পর থেকে আমি ওনার অনেক বড় ফ্যান ছিলাম। ওনার বোলিংয়ের চেয়ে বেশি ব্যাটিংয়ের ফ্যান ছিলাম। তো উনি যখন ওপেন করতে নামে আই ওয়াজ ভেরি হ্যাপি, অ্যান্ড দেন দ্য ওয়ে হি ব্যাটেড, এটা তো অবশ্যই এটা দেখার মতো। আর এগেন ওই সময় 98-এও কেনিয়ার সাথে জয়টা ওয়াজ আ বিগ উইন, বিকজ কেনিয়া ওয়াজ প্রবাবলি আমাদের চেয়ে বেটার টিম ছিল, মাচ বেটার টিম ছিল। তো ওদের অবশ্যই আই ওয়াজ হ্যাপি লাইক এনিথিং। আবার ফিরে আসি 2000 সালেই, আপনার বাবা চলে যাওয়ার পরে আপনাদের ফ্যামিলিতে আপনি যেটা বললেন যে বাবা আর চাচার মধ্যে তো কিছুটা একটা জায়গায় পার্থক্য আছেই, বাট আপনার চাইতে বোধহয় নাফিস ইকবালের জন্য ওই সময়টা বেশি কঠিন ছিল, বিকজ তার সেন্স অফ রেসপন্সিবিলিটি অনেক কম বয়সে নিতে হয়েছিল। হ্যাঁ অবশ্যই, আমার কাছে মনে হয় যে ভাইয়া তারপর থেকে যাই টাকা পয়সা সে কামাইছে ক্রিকেটিং ক্যারিয়ারে, সে মানে অলমোস্ট 80% আপনি বলতে পারেন এটা আমাদের উপরেই তার খরচ করতে হয়েছে। বা বাসা সাজানো, বাসায় কোনো কিছু দরকার হইলে, বা আমার কোনো কিছু নিড থাকলে, আমার বোনের কোনো কিছু নিড থাকলে সেই মেইনলি সব ফুলফিল করতো। তো ভাইয়ার আমার ফ্যামিলিতে কন্ট্রিবিউশন ইজ ইমেন্স। এটা আজকে আজকে হয়তো বা আমি একটা ভালো পজিশনে আছি, সেও একটা ভালো পজিশন আছে, বাট ওই সময় তার যে কন্ট্রিবিউশন টুয়ার্ডস দ্য ফ্যামিলি ওয়াজ ইমেন্স। ওটা আসলে আপনি কোনো ধরনের কোনো অ্যামাউন্ট দিয়ে আপনি কিনে নিতে পারবেন না, বা কোনো কিছু দিয়ে আপনি ওটার সাথে ম্যাচ করতে পারবেন না, বিকজ ওই সিচুয়েশনের সময় যা ও করেছে আমার কাছে মনে হয় যে দ্যাটস অনেক কম মানুষই করতো। আপনাকে আমি একটা গল্প বলি, সত্যি গল্প, এবং আমি সেটার জন্য ক্ষমাও চেয়ে নিচ্ছি সরাসরি। আমার মনে আছে নাফিস ইকবাল 2005-এ শ্রীলঙ্কা গেলেন, ইংল্যান্ডে গেলেন। সৌভাগ্যক্রমে আমি দুটো ট্যুরে ছিলাম। শ্রীলঙ্কায় ক্রিকেট আপনি চেনেন, বা যারাই যান তারা চেনেন। তো তখন আমি একটু সমালোচনা মুখর ছিলাম তার ফুড হ্যাবিট থেকে। আচ্ছা, আমি দেখতাম যে ওখানে একটা পিৎজা শপ ছিল, ইফ ইউ ক্যান রিকল, আপনার মনে থাকার কথা। তো তার জন্য ডিনারের জন্য টিম বয় এসে এক স্লাইস পিৎজা নিয়ে যেতেন। তো আমি খুব ক্রিটিক্যাল ছিলাম তখন। আমাকে মাশরাফি বলেছিলেন যে আপনি জানেন কী কারণে নাফিস এত কম খাচ্ছে, বিকজ হি নিডস টু সেভ সাম মানি ফর হিজ সিবলিংস, মানে ফ্যামিলির জন্য। সো সেটার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, বিকজ আমিও জানি যে আমার বড় ভাইও আমাদের ফ্যামিলিকে সবসময় সাপোর্ট করেন। সো মানে আমার এখন মনে হয় যে লেট রিয়েলাইজেশন যে প্রবাবলি আমরা মানুষকে একভাবে দেখি বাইরে থেকে, আমরা তার ভেতরের পেছনের কাহিনীটা জানি না। সো আই অ্যাপোলোজাইজ ফর দ্যাট, অ্যান্ড আই এম ভেরি ইমোশনাল যে নাফিস ইকবাল ওই কষ্টটা করতেন। আপনাদের এমন না যে হ্যান্ড টু মাউথ তো আর ছিল না, বাট তারপরেও একটু বেটার লাইফ দেওয়ার জন্যে প্রবাবলি তিনি তার ক্যারিয়ারও স্যাক্রিফাইস করেছেন কিনা। মানে আমার কাছে মনে হয় আব্বা থাকলে হি উড হ্যাভ হ্যাড আ লঙ্গার ক্যারিয়ার, দিস ইজ হোয়াট আই ফিল। ট্যালেন্ট ওয়াইজ যদি কম্পেয়ার করেন দুই ভাই, I think he was very talented. He was extremely talented. He was a very good player, but I thought ওনার রিয়েলাইজেশনটা came very late. যে অ্যাকচুয়ালি একটা ইন্টারন্যাশনাল ক্রিকেটারকে কী কী করতে হইতে পারে বা কী কী না করতে হইতে পারে, আই থিঙ্ক হি রিয়েলাইজড বিট লেট, বাট ট্যালেন্ট ওয়াইজ আই থিঙ্ক হি ওয়াজ এক্সট্রিমলি গুড। আন্ডার 19s and then বাংলাদেশের যে প্রিমিয়ার লিগ and his performances are extremely good. The amount of hundreds that he has scored was very good, and I thought he didn't do justice to his talent. I mean, this is, if I'm being very honest and very straightforward, I will say that. যখন শুনলেন যে সেই ভাই হঠাৎ করে মানে অসুস্থ হয়ে গেছেন মাঠে, হাউ ইট ফেল্ড? আপনারও একটা ফেস গেছে, সেটা পরে আসবো। ফেসটা সবাই খুবই কম ছিল। আমি অ্যাকচুয়ালি দুবাই ছিলাম,
So I remember it was early morning, like 4 a.m. or something, 4 a.m. তো আমার ওয়াইফ আমাকে উঠায় বলে যে ভাইয়া স্ট্রোক করছে। দ্য ফার্স্ট থিং দ্যাট কেম টু মাই মাইন্ড, ওর ভাই, মানে আমার ওয়াইফের ভাই, আমার ভাই যে স্ট্রোক করতে পারে এটা আমার মাথায় আসেনি। তো মানে আই ডোন্ট নো হাউ টু রিয়াক্ট বিকজ উই আর ভেরি ক্লোজ, সো আই ডিডন্ট নো হাউ টু রিয়াক্ট। নেক্সট অ্যাভেলেবল ফ্লাইট নিয়ে আমি ঢাকায় চলে আসি। ঢাকায় চলে এসে যা যা ইমার্জেন্সি ট্রিটমেন্ট করার দরকার, দেশে বাইরে পাঠানো দরকার, আপনার এয়ার অ্যাম্বুলেন্স থেকে নিয়ে এগুলো করে যত তাড়াতাড়ি আমি পারছি দেশের বাইরে পাঠিয়ে দিছি। তো ওই সময় ক্রিকেট বোর্ডও আমাকে অনেক হেল্প করেছে। ওই সময় যারা ছিলেন ক্রিকেট বোর্ডে, ওনারা প্রত্যেকটা মানুষ অনেক হেল্প করেছেন। ওনারা মানে দে ডিডন্ট সে নো টু এনিথিং, দে ডিড এভরিথিং। সো আই এম ভেরি থ্যাঙ্কফুল টু দ্যাম। আপনার ফ্যামিলি প্রসঙ্গে যদি আসি, মানে সারা দেশের মানুষ জানে যে ইকবাল খানের দুটো ছেলে আছে, তামিম ইকবাল, নাফিস ইকবাল। আপনার একটা বোনের কথা বলছিলেন, মানে আমরা এটা আননোন স্টোরি। তার সাপোর্টটা আপনি কিভাবে পান বা তাকে আপনি কিভাবে সাপোর্ট করেন? হাউ অ্যাটাচড আর ইউ? সি ইজ মাই সিস্টার, বাট আমার সাথে ওর সবসময় মারামারির সম্পর্ক ছিল ছোটবেলা থেকে। তো আই থিঙ্ক শি ইজ মোর অ্যাটাচ টু ভাইয়া অ্যান্ড আম্মা। আমার সাথে ওই অ্যাটাচমেন্টটা হয়তো একটু কম, বাট দেন শি ইজ মাই সিস্টার অ্যান্ড মানে আই উইল ডু এনিথিং অ্যান্ড এভরিথিং ফর হার ওয়েলবিং। আপনার বড় ভাই নাফিস ইকবালের প্রবাবলি ওয়ান অফ দি ক্লোজেস্ট ফ্রেন্ড হলেন মাশরাফি বিন মর্তুজা। তারা যখন খেলতে যেতেন, খানবাড়ি ছিল একটা অ্যাটলিস্ট মানে ওয়ান মিলের ডেস্টিনেশন, যে গিয়ে একসঙ্গে আড্ডা দেওয়া। তো ছোটোবেলায় যখন তাদের দেখতেন, মাশরাফি বা মিনাজুল আবেদিন, আরও যারা ন্যাশনাল টিমের প্লেয়ার ছিলেন, কতটা ইন্সপায়ার্ড হতেন? না দেওয়ার হিরোজ। তো আমার জন্য তো তারা হিরোই ছিল। এটা নান্নু ভাই বাসায় আসুক বা মাসে ভাই বাসায় আসুক, সো দেওয়ার হিরোজ। নান্নু ভাইয়ের সময় হয়তো আমি অনেক ছোট ছিলাম, আমি ওভাবে করে রিয়েলাইজ করতে পারতাম না। বাট মাসে ভাইয়ের সময় তো ফর শিওর, মাসে ভাই অ্যান্ড আদার্স। সো ওনারা আসলে মাঝে মাঝে যখন ওনাদের চিটাগাং খেলা হতো তো বাসায় ওনারা খেতে আসতেন। তো তাদের সাথে মানে আমার জন্য একটা ড্রিম ছিল ওনাদের সাথে বসা, কথা বলা, দেখা। সো বাট অ্যান্ড ইভেনচুয়ালি হি বিকেম ওয়ান অফ মাই বেস্ট মেটস। আমার যে 17-18 বছরের ক্যারিয়ারে অলমোস্ট 16 বছর তো ওনার সাথে খেলা হয়েছে। অ্যান্ড আই ওয়াজ এক্সট্রিমলি ক্লোজ উইথ হিম। আই এম এক্সট্রিমলি ক্লোজ উইথ হিম নাও অলসো। মানে whenever I get an opportunity to talk to him, I'll talk to him because ওনার সাথে এত লম্বা সময় আমি কাটাইছি। the so ups and downs I have seen with him. এগুলা আসলে these things are above everything. আমি দেখতাম যে আপনি, মাহমুদুল্লাহ, মাশরাফির রুমে, আপনারা কি নিজেদের রুমে ফিরতেন ট্যুরে, নাকি ওই রুমেই থাকতেন? না, সো বেসিক্যালি ওই আমাদের রুম ছিল ঘুমানোর জন্য, সকালে ঘুম থেকে ওঠার জন্য, আর কাপড় টাপড় যদি চেঞ্জ করা লাগতো চেঞ্জ করার জন্য। বাকি আর সারাটা সময় আমরা ওখানেই থাকতাম, মাশরাফির রুমেই থাকতাম। প্রবাবলি ইউ হ্যাড স্পেন্ড ওয়ান্ডারফুল টাইম টুগেদার। বিউটিফুল টাইমস। আপনার আবার শৈশবে ফিরে যাই, যখন আপনি এইজ লেভেলে ক্রিকেট খেলছেন, তখন একজন ক্রিকেটারের সঙ্গে আপনার প্রথম দেখা, প্রবাবলি ইউ ক্যান গেস, সাকিব আল হাসানের সঙ্গে প্রথম দেখাটা আপনি কীভাবে রিকল করেন? সাকিবের সাথে আমার ফার্স্ট দেখা হয় আন্ডার 15-এ। আই রিমেম্বার আন্ডার 15, হ্যাঁ আন্ডার 15 বিকেএসপি। সো সাকিবের সাথে আমি তখন ক্লোজ ছিলাম না। আন্ডার 15-এর সময় আমি অতটা ক্লোজ ছিলাম না। আমরা একটা ট্যুর করেছিলাম কলকাতায়। তখন আমরা এক টিমে খেলেছিলাম, বাট আই ওয়াজ নট ভেরি ক্লোজ টু হিম। আন্ডার 17 অনওয়ার্ডস, তারপরে সে আন্ডার 17-এ আমাদের একটা ট্যুর হয় মালয়েশিয়ায়, যেখানে সে ক্যাপ্টেন ছিল। তখন থেকে তার সাথে আমার একটা ভালো সম্পর্ক হওয়া শুরু হয়। বাই দ্য টাইম আন্ডার 19 কেম, উই বিকেম ফ্রেন্ডস। আমাদের তখন একটা ভালো সম্পর্ক শুরু হয়। উই বিকেম ক্লোজ আই থিঙ্ক যখন আমরা ন্যাশনাল টিমে আসি। তখন ও তো আগের থেকেই ন্যাশনাল টিমে ছিল, আমি আর ওর 6 মাস পর ন্যাশনাল টিমে আসি। দেন উই বিকেম ভেরি ভেরি ক্লোজ। ফ্রম আন্ডার 19 অনওয়ার্ডস আমরা খুব ভালো ফ্রেন্ড ছিলাম। দেন ন্যাশনাল টিমে উই বিকেম ভেরি ভেরি ক্লোজ ফর নাম্বার অফ ইয়ার্স। আপনাদের ফ্রেন্ডশিপের, তখনকার ফ্রেন্ডশিপের যে যাত্রাটা, এটার সঙ্গে পারফরমেন্সের সম্পর্ক ছিল? বিকজ ইউ টু ওয়্যার, হ্যাঁ অবশ্যই। আই থিঙ্ক উই ইউজ টু চ্যালেঞ্জ ইচ আদার, নট মানে আই থিঙ্ক মানে কিছু
কথা না বলে কিছু কথা থাকে না, আমার মনে হয় কিছু কথা না বলে নিজেদেরকে নিজেরা আমরা চ্যালেঞ্জ করতাম। বাট বা এটা তো ভালো ছিল। অবশ্যই ভেরি গুড, মানে ইট ওয়াজ আ হেলদি চ্যালেঞ্জ, ইট ওয়াজ নট জেলেসি অর ওটা কেন ধরেন মাঝে মাঝে আমি যদি 41 বা 42-তে আউট হয়ে যাই, হি ইউজ টু লাফ এট মি, হ্যাঁ, বা ও যদি 41-42-তে বা 96-97 আউট হয়ে যায়, সো ওই যে চ্যালেঞ্জটা যে কার কত সেঞ্চুরিজ বা কার কত 50s, এই জিনিসটা আমাদের মধ্যে অবশ্যই ছিল। বা আমি ওকে সবসময় একটা জিনিস নিয়ে খেপাইতাম যে হি নেভার ইউজ টু ফিনিশ গেমস। বাট বাংলাদেশ এখন এই কথাটা আমি বলতে পারি না, বিকজ বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট চেস গেমসগুলোর মধ্যে যদি রেট করতে হয় 2-3টা, তো তার সে এগেনস্ট নিউজিল্যান্ড থাকবে। চ্যাম্পিয়ন্স না ট্রফি, না, দ্য বিগেস্ট ওয়ান ইজ এগেনস্ট শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা। চ্যাম্পিয়ন্স ট্রফি ইজ দ্যার, বাট আই থিঙ্ক হি হ্যাড মাচ মোর অপরচুনিটিস যেখানে ও খেলা শেষ করতে পারতো, তো এটা নিয়ে আমি খেপাইতাম বা ও আমাকে একটা জিনিস নিয়ে খেপাইতো। সো উই বিকেমস ভেরি গুড ফ্রেন্ডস ফর নাম্বার অফ ইয়ার্স। তখন মিডিয়ায় বারবার লেখা হতো দুই বন্ধু, মানে এটা কি একটা এক্সাজারেটেড মনে হতো শোনেন, নাকি দ্যাট ইজ দ্য রিয়েল মিডিয়াতে ফ্যাক্ট? তখন সমস্যা ছিল যে আমরা দুইজন এত ক্লোজ কেন, মিডিয়াতে এখন সমস্যা যে আমরা ক্লোজ না কেন। তো এটা শেষ হবে না, তো এটা নিয়ে কথা বলে কোনো লাভ নেই। কিন্তু আমার একটা কৌতূহল এখনো আছে অ্যাকচুয়ালি, মানে জিনিসগুলো চেঞ্জ হতে থাকলো এখন, বিটারনেসে গেল কেন? আহ, মানে ইউ নো মি সাইদ ভাই, আমি মানে জাস্ট বলার জন্য বলার কোনো আনসার দিই না। আই ডোন্ট নো অনেস্টলি, আই ডোন্ট নো। মানে আমার জন্য এটা বলাটা খুব ডিফিকাল্ট যে কোনো একটা ইনসিডেন্ট যে এরকম হয়ে গেল বা একটা ঝগড়া হইলো বা একটা কথা কাটাকাটি হলো, আমাদের মধ্যে এরকম কোনো কিছু হয় নাই। আমার মনে হয় এটা বলাটা খুব ডিফিকাল্ট। এটা আসলে আমি এরকম কোনো ইনসিডেন্ট মনে করতে পারি না যে কারণে এটা হয়েছে, বাট সামহাও এটা হয়ে গেছে। এটা তো আর ডিনাই করে আসলে কোনো লাভ নেই। বাট যতটা পোর্ট্রে করা হয় অতটা না, আমি এতটুকু বলতে পারি যে যতটা পোর্ট্রে করা হয় অতটা না। বাট হ্যাঁ, দ্যাটস ট্রু যে আমরা যে ক্লোজনেসটা আমাদের মধ্যে ছিল ওটা এখন প্রবলি ওরকম নেই। না, আমার কাছে অবাক লাগে 2022 আপনি যখন সাউথ আফ্রিকায় সিরিজ জিতলেন, আপনি আর সাকিব তখন ক্রিজে দুজনকে হাক করলেন, পিকচার মানে অনেকদিন ধরে কথা হচ্ছিল যে আপনাদের মধ্যে বিটারনেস, মাঠে তো আমরা নেভার। এই কারণে আমি এটা আমি মনে করি কি যে মানে কার সাথে কি সম্পর্ক না সম্পর্ক, ওয়াই পিপল আর ওয়ারিড অ্যাবাউট আমরা খেলার মাঠের বাইরে কি করতেছি, দে শুডন্ট বি ওয়ারিড। খেলার ভিতরে উই আর গুড অ্যাজ এভার। খেলার জন্য আহ, যা করা লাগে, একটা ম্যাচ বাংলাদেশকে জিতানোর জন্য যা করা লাগে, হি গিভস ইস 100%, আই গিভ মাই 100%। ইফ ইউ হ্যাভ টু ডিসকাস সামথিং, উই ডিসকাস সামথিং। খেলার ওই রোপের ভিতরে ওয়ার্ল্ড ইজ ভেরি ডিফারেন্ট। আর ওটার জন্য আমি কোনো সময় আই ডিডন্ট ফিল যে আমাদের কারণে কোনো ক্ষতি হচ্ছে টিমের। আই থট উই ওয়ার অ্যাবসলিউটলি নর্মাল। 2023 বিশ্বকাপের আগে আপনি রিজাইন মানে ক্যাপ্টেন্সি ছেড়ে দিলেন, সেই গল্পে যেতে চাচ্ছি না বিকজ অনেক কিছু বলেছি সারফেসে আমি, অনেক হ্যাঁ। কিছু আছে বলেছেন। এরপরে আর সাকিব আল হাসানের সঙ্গে আপনার কোনোভাবে যোগাযোগ হয়েছে? হ্যাঁ, কথা হয়েছে আমার, তারপরেও আমি শিওর কথা হয়েছে কোনো না কোনো জায়গায়, কোনো না কোনো ইস্যু নিয়ে তো টুকটাক কথা হয়েছে। জুলাই আগস্টের পরে 24-এর? আমার সাথে একবার কথা হয়েছিল যখন কোয়াব রিফর্ম হচ্ছিল, তখন উই স্পোক ওয়ান্স। যখন কোয়াব রিফর্ম হচ্ছিল তখন, কারণ কোয়াবকে যখন রিফর্ম করা হচ্ছিল তো কোয়াবের থেকে সবাইকে জানানো হচ্ছিল যে ভাই এভাবে এভাবে করে জিনিসটা হবে, তো তখন ওই আলোচনার মাধ্যমে আমার সাথে একবার কথা হয়েছিল। আচ্ছা, সাকিব আল হাসানকে নিয়ে অনেক রকম আলোচনা ক্রিকেট বোর্ডে হয়, কখনো বলা হয় তাকে মানে অ্যাভেলেবল না, আবার গতকাল কি বলা হলো যে তিনি অ্যাভেলেবল, মানে কি কি সব বলা হচ্ছে। আপনার কি সিরিয়াসলি মনে হয় যে ক্রিকেট বোর্ড সত্যিই চায় সাকিব আল হাসান ফিরে এসে ক্রিকেট খেলা? আমার কাছে মনে হয় ভাই, হি ইজ আ প্রবলি বাংলাদেশের সবচেয়ে বড় স্পোর্টসম্যান, সবচেয়ে বড়, এখানে কোনো ডাউট নেই। সো তাকে যদি আপনারা আসলে আনতে চান বা তারে যদি আপনারা আসলেই সরকারের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং করে তাকে আনতে চান, তাহলে নিয়ে আসেন, খুব ভালো। আপনারা যদি এটা মনে করেন এটা সঠিক, আপনারা করেন, তাতে কোনো সমস্যা নেই। বাট অন্য কোনো কিছু ঢাকার জন্য তার নাম ব্যবহার করে এই কাজটা করেন না। আমি আসলে আমার পজিশন থেকে বলাটা খুব ডিফিকাল্ট যে আসলে ওনারা কি বুঝে কথাটা বলছেন, বিকজ তাদের কথাবার্তা তো আগে অন্যরকম ছিল। কালকে আমিও শুনলাম আপনার মতো অন্যরকম। বাট যদি গভর্নমেন্ট গ্রিন সিগন্যাল দিয়ে থাকে
যদি সব দিক থেকে সব থাকে, তাহলে যদি আপনারা যদি মনে করেন ইফ ইজ কেপেবল, আপনারা অনেক খেলান। আর যদি এটা জাস্ট একটা আই ওয়াশ করার জন্য চেষ্টা করতেছেন, তাহলে এই কাজটা করেন না, বিকজ আই থিঙ্ক হি ডিজার্ভ দ্যাট রেসপেক্ট। যে সে পলিটিক্সটা যদি আপনি সরাই দেন সাইডে বা অন্য যে কোনো কিছু সরাই দেন, হিম অ্যাজ আ ক্রিকেটার ডিজার্ভ দিস রেসপেক্ট, যে ওর সাথে এই ধরনের মানে নোংরামি বলবো না, এই ধরনের স্টানবাজি যদি না করে তাহলে বেটার। যে তার নাম কথা বলে এখন এটা আলোচনার মধ্যে এসে গেল, আর তাকে অন্য বিষয়গুলো আলোচনা আমার কাছে মনে হয় আই ডোন্ট থিঙ্ক হি ডিজার্ভস দিস। If you really want him to bring him back, and if the government is ready, and if every side of the সবাই যদি এটাতে কারো কোনো সমস্যা না থাকে, তাহলে আপনারা ওই প্রসিডিওরে যান, আপনাদের যেটা ভালো মনে করেন আপনারা করেন। বাট মানে যদি এটা অন্য যেটা আমরা ধারণা করছি আপনারা কি কারণে করছেন, এটা না করাটা বেটার। হি ডিজার্ভস মাচ বেটার। তামিম, তার সঙ্গে তো আপনি একদম শৈশবকাল থেকে অ্যাটাচড, খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, তারপর দূরত্ব তৈরি হয়েছে, তারপর মাঠে দেখেছেন। কখনো কি মানে যদিও বিষয়টা আদালতে রায় দেওয়ার বিষয় না, জাস্ট আপনার পারসেপশনটা জানতে চাচ্ছি যে তার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে, মানে আপনার কি কখনো মানে আপনার যখন তার সঙ্গে তিক্ত সম্পর্ক, যেটা সকল মানে যে আলোচনা হয়, আপনার কি কখনো মনে হয়েছে যে তিনি কাউকে আঘাত করা বা সরাসরি হত্যা করার সঙ্গে মানে এই ধরনের ভেতরের কোনো সাকিব আছে কিনা যে মানুষ খুন করতে পারে? এই কথার উত্তর নাই দিই, কারণ যেহেতু এটা একটা না, আপনার পারসেপশনটা আপনার কখনো ওই না। জার্নিতে মনে হয়েছে কিনা? না, আমি তো এরকম কোনোদিন দেখি নাই বা ফিল করিনি। আপনার আর রুমমেট তো ছিলেন প্রথম, হ্যাঁ, কে বলেন তো? আমার রুমমেট ছোটবেলায় মানে আন্ডার 15-এ মুশফিকুর রহিম, I হ্যাঁ, guess। মুশফিক আমার অনেক দিন রুমমেট ছিল। সাকিবও রুমমেট ছিল আন্ডার 19 মেবি ন্যাশনাল টিমে। তখন মাঝে মাঝে রুম শেয়ার করা লাগতো, তখন ওর ম্যাক্সিমাম টাইম ওই থাকতো রুমমেট। মানে তার সঙ্গে আপনার সম্পর্কটা খুব ইউনিক, মানে মুশফিকুর মুশফিক, হ্যাঁ। মুশফিকুর রহিমকে মানে আমি দেখেছি যে ন্যাশনাল টিমের অনেক সিনিয়র খেলোয়াড় অনেক সমীহ করে চলেন। আপনাকে আমি দেখেছি তার সঙ্গে মানে ভিন্ন টোনে, মানে আমি ডিডন্ট সি এনিওয়ান টকিং লাইক দ্যাট টু হিম। এই কেমিস্ট্রিটা কি? আই থিঙ্ক আই আন্ডারস্ট্যান্ড হিম ওয়েল। মুশফিকের সাথে আপনার সম্পর্কটা থাকার জন্য ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড হিম ওয়েল, বিকজ হি ইজ বিট ডিফারেন্ট। ও একটু ডিফারেন্ট। কেমন ডিফারেন্ট? ডিফারেন্ট হলো, ধরেন প্রত্যেকটা মানুষের মধ্যে তো সাইড বাই কিছু না কিছু গুড সাইড, ব্যাড সাইড, ভালো সব দিক থাকে। কিছু কিছু মানুষকে আপনি জানতে হবে, আপনি হাউ টু হ্যান্ডেল হেম, হোয়াট টু টক, হোয়াট নট টু টক, ওয়েন টু টক, ওয়েন নট টু টক। এগুলো দিয়েই তো আপনার সম্পর্কটা টিকে থাকে সব কিছুর থেকে। তো মুশফিকের সাথে আমার ফার্স্ট অফ অল অনেক ক্লোজনেস, অনেক আগের থেকেই। আর আমার কাছে মনে হয়, ইফ আই এম নট রং, ক্রিকেটিং সার্কেলে এতটুকু বলতে পারি, প্রবাবলি আমি একজন যে ওকে যা ইচ্ছা তা বলতে পারি। তাছাড়া আমার মনে হয় না যে ওকে যা ইচ্ছাতে যে কোনো কিছু কেউ বলতে পারে। বাট আমি বলতে পারি, বিকজ আই নো হাউ টু হ্যান্ডেল হিম। আই নো ওয়ান ইজ আপসেট, আই নো ওয়ান ইজ হ্যাপি, আই অলসো নো ওয়ান ওকে এই কথাটা বলা উচিত হবে না, বিকজ হি ইজ সেন্সিটিভ সামটাইমস। আর যখন ও ওয়ান ইজ হ্যাপি, হি ইজ হ্যাপি অ্যাজ এনিওয়ান, মানে ও যোগ যে কোনো কারোর মতো যোগ করে। So I think I understand him well. I also think that he also understands me well. So I think we have a lovely relationship. Actually, I was there last night at his house. কালকে রাত্রে আমি আর কিছু প্লেয়ার ওর বাসায় ডিনার ছিল, so we went there, had very good food and chit chat, came back. আরেকটা ক্রিকেট বোর্ড একটা ইনিশিয়েটিভ নিয়েছে, প্রবাবলি পাবলিক ওপিনিয়ন থেকে, যে ক্রিকেটাররা রাজনীতিতে জড়াতে পারবেন না, কোনো খেলোয়াড়রা পারবেন না, দর্শকরা সমর্থকরা মানে বিভক্ত হয়ে যান। কিন্তু রাজনীতি তো যে কোনো প্রাপ্তবয়স্ক যে কোনো পেশার লোক করেন, সেখানে হোয়াই অনলি প্লেয়ার্স, মানে প্লেয়াররা করলে সমস্যাটা কী হয় এটা আমি শিওর না। এটা আমার মনে হয় যারা বলে তারা তাদের ইনসিকিউরিটির থেকে বলে। আমি তাদের সাথে একটা কথায় একমত, যে খেলার সময় করা উচিত না। বিকজ একটা খেলার সময় ছোট বাচ্চার থেকে নিয়ে অনেকেই তাদেরকে আইডিয়ালাইজ করে, তাদেরকে ফলো করে। ওই সময় আপনি যদি এটার সাথে জড়ায় যান, তাহলে অনেক ইপস অ্যান্ড বার্ডস এসে যায়। বাট খেলার পরে when ইন্ডিভিজুয়াল ইজ রিটায়ার্ড, হি হ্যাজ মানে এক্স্যাক্ট সেম রাইটস লাইক এনিবডি এলস. If he thinks that he can contribute in politics, he should do in politics. If he thinks that he can contribute somewhere else, he should do somewhere, and he should allow to do somewhere else. আপনি যদি মনে করেন যে আপনার এই 17-18 বছরের এক্সপিরিয়েন্সটা আপনি ভালো জায়গায় কোনো
কাজে লাগাতে চান, ওটা নেশন বিল্ডিং হোক বা অন্য যে কোনো কিছু হোক, ইউ শুড বি গিভেন ইকুয়াল অপরচুনিটি। এখানে তো কোনো ডিবেট নিয়ে কোনো থাকার কথা না। ওয়েন হি ইজ ডান উইথ ক্রিকেট, হ্যাঁ, ওয়েন হি ইজ প্লেয়িং ক্রিকেট, ইয়েস, আই ডোন্ট থিঙ্ক যখন আপনি একটা প্রফেশন খেলছেন, দেশকে রিপ্রেজেন্ট করছেন, আই ডোন্ট থিঙ্ক আপনাকে ওই সময় পলিটিক্সের সাথে জড়ানোটা উচিত হবে। এখন ধরুন একজন খেলোয়াড় রাজনীতির সঙ্গে জড়িয়ে খেলছেন, বিষয়টা ঠিক না, কিন্তু একজন রাজনীতিবিদ যখন ক্রিকেট বোর্ডে আসছেন প্রশাসক হিসেবে, তখন তো রাজনীতি একভাবে চলে আসে ক্রিকেটে। আসে, বাট দ্যাটস অলসো ভেরি ডিফারেন্ট ভাই। মানে একজন ক্রিকেটার যে খেলছেন আর একজন অর্গানাইজার যে প্রবলি তার নাম্বার ওয়ান পেশা হলো পলিটিক্স, অ্যান্ড দেন ইজ টেকিং আপ আ জব, অ্যান্ড এটার উদাহরণ ওয়ার্ল্ড ক্রিকেটে অনেক। বাট অ্যাক্টিভ ক্রিকেটার পলিটিক্সের সাথে জড়িত, এটার উদাহরণ ওয়ার্ল্ড ক্রিকেটে অনেক কম। নাই যে তা বলবো না, আছে, কম। বাট ইট ইজ মাই পার্সোনাল ওপিনিয়ন যে আপনি যখন মানে ইউ আর অ্যাট ইউর পিক অফ ইউর ক্যারিয়ার, ওর আপনার ক্যারিয়ারটা এখনও 5-6 বছর আছে, ইফ ইট ইজ অ্যাভয়েডেবল, ইটস গুড। আমি অ্যাটলিস্ট এভাবে চিন্তা করি, বাট কেউ যদি অন্যভাবে চিন্তা করে তাকেও আমি ভুল বলতে পারি না। আপনি দেখুন ক্রিকেট খেলছেন না, সো আপনার রাজনীতি নিয়ে কোনো ভাবনা আছে? না, আমি রাজনীতি নিয়ে ভাবনা থাকলে আমার অ্যাক্টিভিটিসে আপনারা বুঝতে পারতেন। এখন আমি একটা প্রোগ্রামে গেলাম বা অমুকের সাথে ছবি তুললাম বা মানে এই প্রোগ্রামে যাওয়ার কারণগুলো কি? ইনভাইটেড, ওকে। আই এম ইনভাইটেড টু গো। আমাকে যখন একজন ইনভাইট করে আমি যাই, আমার কাছে রাইট যদি মনে হয় আমি যাই, আমার কাছে যদি মনে হয় যে আমি ওনার সাথে ছবি তুলবো আমি তুলি। পলিটিক্স করব কি করব না, তাহলে তো আপনি আমাকে চিটংয়ে দেখতেন লোকজনের সাথে গল্প করতে, যেভাবে একটা পলিটিশিয়ানরা যা করে আর কি। আমার আপাতত তো ওরকম কোনো প্ল্যান নাই। ভবিষ্যতে হবে কি হবে না এটা আমি বলতে পারছি না, মেবি হইতে পারে, বাট ফর নাও আই ডোন্ট হ্যাভ এনি সাচ প্ল্যানস। হ্যাঁ, আমাকে আপনি অনেক ইভেন্টে দেখতে পারেন, অনেক কিছু দেখতে পারেন। আপনি আমাকে বলেন তো, আপনি কি খালি আমারই দেখেন? পৃথিবীতে কি অন্য কোনো স্পোর্টসম্যানকে আপনি কোনো পলিটিক্যাল ইভেন্টে দেখেন না? কোনো অ্যাক্টর অ্যাক্ট্রেসকে কি আপনি কোনো পলিটিক্যাল ইভেন্টে দেখেন না? কোনো অ্যাক্টরের সাথে আপনি পৃথিবীর যে কোনো দেশের স্পোর্টসম্যান অ্যাক্টর অ্যাক্ট্রেসকে দেখেন, গভর্নমেন্ট, অপোজিশন, আরেকটা অপোজিশন, সবার নেতাদের সাথে ছবি আছে, এটা আছে, আমারও আছে। বাট আমাদের দেশে থাকলে হলো সমস্যা। আমি এটা হাস্যকর লাগে আমার আপনার কাছে। দুটা ছবি খুব সারফেসড হয় ভিন্ন ভিন্ন সময়। হ্যাঁ, যেমন সাবেক প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আপনার বিয়েতে বিয়েতে হাজির গেছিলেন। হয়েছিলেন। এটা কিন্তু জাতীয়তাবাদী দল যখন ক্ষমতায় তখন কিন্তু অত বেশি সারফেসড হয়নি সোশ্যাল মিডিয়ায়। না, তখন আমাকে বিএনপি বানায় দেওয়া হইতো রাইট। 15 বছর মানে আমি ধরে। কোনটা বলতে চাচ্ছি, আপনার ওই ছবিটা আসে কিন্তু তখনই সামনে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল। Exactly. আবার যখন শেখ হাসিনার সঙ্গে আপনি গণভবনে দেখা করেছেন সপরিবারে, সেই ছবিটা এখন সার্কুলেটেড হচ্ছে। এটা তো ইট ইজ ভেরি ইন্টেনশনাল। আই এম শিওর আপনার এত বছরের এক্সপিরিয়েন্স, সেটা তো আপনি জানেনই এটা কারা করে আর কেন করে। ভেরি ইন্টেনশনাল। দেখেন, আরেকটা মজার কাহিনী হলো যে আমার বিয়েতে কিন্তু প্রেসিডেন্ট এরশাদও আসছিলেন, ওনার সাথেও কিন্তু আমার ছবি আপনি আছে। কি তখন শেখ হাসিনাকে দাওয়াত ফার্স্ট দিয়েছেন? দাওয়াত ছিল, ওকে। উনি সিটিং প্রাইম মিনিস্টার ছিলেন তখন। আমার প্রথম দাওয়াত ছিল প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওই সময় ছিলেন, ওনাকে। সেকেন্ড প্রেসিডেন্ট এরশাদ, থার্ড হলো বেগম খালেদা জিয়া। ওই সময় যা আমাদেরকে বলা হলো যে প্রাইম মিনিস্টার কোনো বিয়াতে যান না। প্রেসিডেন্ট এরশাদ উনি আসছিলেন, বেগম খালেদা জিয়া উনিও আসছিলেন। তো আই ডোন্ট সি এনিথিং রং ইন দিস। আর তারপরে যখন প্রাইম মিনিস্টার ছিলেন লাস্ট 15 বছর, 15 বছরের বেশি হয়তোবা, তো ওনার সাথে ওনার সাথে সব ক্রিকেটারই ছবি আছে আমি জানি, হাস্যজ্জ্বল ছবি, উনি মিষ্টি খাওয়াচ্ছেন, উপহার দিচ্ছেন। মানে আমি ওনার শাসন ব্যবস্থার কথা আপনি বলছি আমাকে না। বলেন না কার ছবি নাই। আমি সেটাই যিনি রাষ্ট্র ব্যবস্থার কথা পড়ে, বাট সিটিং প্রাইম মিনিস্টার যখন একটা আমরা তো উইনিং দল। অ্যাকচুয়ালি আমরা যখন প্রাইম মিনিস্টার উনি ছিলেন তখন তো আমরা আসলে ওনার রেসিডেন্সে অনেকবার গেছি অ্যাজ আ টিম হিসাবে। তো আমরা অনেকবার গেছি, আমাদের অনেক অ্যাচিভমেন্ট সেলিব্রেট করার জন্য গেছি। অনেক সময় আমরা ওখানে গেছি, আমাদেরকে যখন একটা বোনাস দেওয়া হয়েছে 2015 সাল, 8 সাল, 10 সাল, অনেকবার নিউজিল্যান্ডকে যখন প্রথমবারের মতো হারালাম, অনেকবার ওখানে অসংখ্য প্লেয়ারের সাথে অসংখ্য ছবি আছে, কিন্তু সারফেসটা খালি আমারটাই করবে। এগুলো হলো কারা করে, কোন বেসটা করে, এটা ভেরি ভিজিবল। যারা ফেসবুকে থাকে এরা খুব ভালো করে জানে যে এটা কোন পক্ষ এই কাজগুলো করছে। আর আমার এটা নিয়ে আমি এক ফোটাও বিরক্ত হই না, এক ফোটাও আমার কোনো কিছু যায় আসে প্রবাবলি না। আপনি আপনার এখন সহ্য হয়ে গেছে হয়তো। সহ্য না, লং প্র্যাকটিস। আমার কাছে জিনিসটা খুব ফানি লাগে এই কারণে যে বেগম খালেদা জিয়ার সাথে আমার ছবি থাকাটা স্বাভাবিক।
উনি প্রাইম মিনিস্টার ছিলেন, শেখ হাসিনা, ওনার সাথে আমার ছবি থাকাটা স্বাভাবিক। এখন ডক্টর ইউনূস সাহেব, আমার সাথে ওনার দেখা করার সৌভাগ্য হয় নাই, ওনার সাথেও আমার ছবি থাকাটা স্বাভাবিক। ভবিষ্যতে যে কেউ প্রেসিডেন্ট বা প্রেসিডেন্ট বলছি, যে প্রাইম মিনিস্টার হবেন, তার সাথেও যদি কোনোদিন আমার দেখা হয়, তার সাথেও আমার ছবি থাকাটাই স্বাভাবিক। এটাতে আমি কোনো কারণে কোনো জিনিস কোনোভাবেই ভুল হিসাবে দেখি না। এখন কারোর সাথে ছবি থাকায় কি সুবিধা নেওয়া, এটা হলো কোয়েশ্চেন। গত 15 বছরে কোন পলিটিক্যাল ইভেন্টে আমি গেছি যখন আমি খেলছিলাম? যদি না, করে থাকি, আমি দেখিনি, আমার চোখে এক্স্যাক্টলি, পড়েনি। যদি যেয়ে থাকি অবশ্যই কোয়েশ্চেন করেন। গত 15 বছরে এই যে 5ই অগস্টের আগে বা পরে এমন কি অ্যাক্টিভিটিস দেখেছেন আমার যেটা বিরুদ্ধে গিয়েছে দেশের? নিশ্চয়ই কিছু দেখেননি। তো এইসব যদি করে থাকি অবশ্যই প্রশ্ন করেন। বাট আপনার বিশ্বকাপ নিয়ে একটা আলোচনা, একটা অনুষ্ঠানে আপনি বলেছিলেন যে ক্রিকেট বোর্ডকে অনেক স্মার্টলি ডিসিশন নিতে হবে। সেটা ইন্টারপ্রিটেশনটা হলো যে আপনি ভারতের পক্ষে বলছেন, কোনটা ভাইয়া? যে আচ্ছা, বিশ্বকাপ এই নিয়ে যে আপনি যে হ্যাঁ। স্টেটমেন্টটা দিয়েছিলেন, হ্যাঁ। ওটা ছিল যে একটা ক্রিকেট স্বার্থটা যেন আমরা সামনে রাখি। দেখেন, আমার কাছে যেটা মনে হয়, যা আমি বলেছি, অনেক মানুষের অনেক ধরনের রিয়াকশন আছে। অনেক মানুষ আমাকে ধন্যবাদও দিয়েছে যে অ্যাটলিস্ট আপনার সত্য কথাটা বললেন। অনেক মানুষের অনেক ভিন্ন মতও ছিল, থাকতেই পারে, মানুষের পার্সোনাল ওপিনিয়ন থাকতে পারে, বাট মেজরিটি অফ দেম, আমি একটা জিনিস জানি, ওনারা আমার পুরো স্টেটমেন্টই দেখেননি। যা হয় নর্মালি। তো নর্মালি হয় কি, যে যখন আপনি একটা স্টেটমেন্ট দিবেন, তখন ওই প্লে কার্ডগুলো বানানো হয় বিভিন্ন নিউজ চ্যানেল থেকে, প্লে কার্ডগুলো বানায় দেখে মানুষ, ওটা দেখেই একটা রিয়াকশন দিয়ে দেয়। বাট আমি এটাই বলবো, এর চেয়ে বেশি আমি ওই বিষয়ের কোনো কিছুই বলবো না। যে কারো যদি কোনো সন্দেহ থাকে, আপনারা প্লিজ একটু যায়, ইউটিউবে এখনও পাবেন 10 মিনিটের ভিডিও আছে। 10 মিনিটের মধ্যে আমি মনে হয় 4-5 মিনিট এই ইস্যু নিয়ে কথা বলেছি। একটু কষ্ট করে দেখে নিন। না, আমি সেটা দেখেছি, বাট মানে আমার একটা আমি সার্কাজমের মতো করেই বলি যে আমার যদি কখনো আপনাকে সন্দেহ হয় যে আপনি অন্য কোনো দেশের পক্ষ নিচ্ছেন কিনা, সেক্ষেত্রে আমি পাকিস্তানের কথা বলবো, বিকজ ইউ লাইক পাকিস্তানি ফুড। মানে পাকিস্তানি ফুড প্লাস আমি সিএ তো পাকিস্তান, সিএর আপনি এখানকার লোকাল এজেন্ট বলতে পারেন। হ্যাঁ, বাট আমি যেটা বলবো আপনাকে, যে স্টেটমেন্টটা পুরোটা যদি দেখেন, যারাই দেখবে তারাই ক্লিয়ার হয়ে যাবে। এটা নিয়ে আমি ওয়ারিডও না, বদারও না, এটা নিয়ে আমি অত বেশি কথাও বলতে চাই না। অবশ্য আপনি তো এই বোর্ডকেই অবৈধ বলছেন। অবশ্যই বোর্ড অবৈধ, আপনার দেখতেছেন না কাজ করবো। মানে কি কারণে আপনার মানে বৈধতার প্রসঙ্গটা আমরা দেখেছেন নির্বাচন দেখেন, হয়েছে। অবৈধ আমি কেন বলি, যারা এই নির্বাচন দেখেছেন, আই এম শিওর আপনিও ওয়ান অফ দেম, যে আপনিও ফলো করেছেন। সাথে যারা যারা মিডিয়া ছিলেন, আমি শিওর বাংলাদেশের কমন যারা দর্শক আছে বা যারা আপনার ক্রিকেট ফ্যান্স আছেন, তারা তো আর নির্বাচনে কি হচ্ছে কি হয়নি এটা তো ওনারা জানেন না। আপনি বলেন তো, নির্বাচন ওয়াজ ফেয়ার? নির্বাচন ফেয়ার, গ্রামাটিক্যালি ইট ওয়াজ ফেয়ার, না, বিকজ দ্য রুলস, ডোন্ট ইউ থিঙ্ক দ্য রুলস ওয়ার ব্রোকেন? আমি তো যে গঠনতন্ত্রের আন্ডারে যে প্রক্রিয়াতে নির্বাচন হয় সেটা নিয়ে আমার সিরিয়াস আপত্তি আছে। যে আপনি আপত্তি আছে না, ওটা না, আমি জিজ্ঞেস করছি আপনাকে যে আপনার কি মনে হয় না, যে আপনি কাউন্সিলরশিপ জমা দেওয়া হলো, সেগুলো ম্যানিপুলেট করা হলো, তারপর ই ভোট, ঢাকায় যারা ছিলেন তারাও ই ভোট দিয়েছেন। নর্মালি যেটা হয় যে যারা না, অ্যাবসেন্ট থাকেন তারা আমি দেন। এত ডিটেলসে না যাই, আমি জাস্ট আপনাকে সিম্পল কোয়েশ্চেন করলাম যে আমি যখন বলি যে এটা একটা অবৈধ ক্রিকেট বোর্ড, আপনি কি আমার সাথে ডিসএগ্রি করতে পারেন? আপনি কি মনে করেন যে প্রত্যেকটা জিনিস মেনটেন করে এটা ইলেকশনটা হয়েছে? আপনি লাস্ট 30 বছর ধরে ইলেকশন দেখছেন, আপনি এরকম ইলেকশন দেখছেন? হয় কি, আগের রেজিমগুলোতে যেটা হতো যে ওখানে একজন ছিলেন নাজমুল হাসান পাপন, তিনি যাকে চাইতেন তিনি বোর্ডে ওটা আসতেন। ওটা আমার ওটা ওটা এক ধরনের সেট আপ গেম মনে হতো যে এই নির্বাচন একটা হচ্ছে নামকা অবস্থা, আমরা জানি কারা বোর্ড ডিরেক্টর হবেন। এবার যেটা হলো, এবার অনেক বিহাইন্ড দ্য সিন অনেক পাওয়ার প্লে হয়েছে, যেটা আমরা যেটুকু জানতে পেরেছি। কাউন্সিলরশিপের নাম জমা দেয়া, বাদ দেয়া, আবার ডিসিদের কাছ থেকে নিয়ে so আসা। basically So, মানে এই দিক থেকে আমার simple হচ্ছে reason- নতুন নতুন একটা মানে একটা বাড়তি একটা জিনিস দেখলাম এবার। সিম্পল যে জিনিস হলো, আমি যে অবৈধ বলছি, আমি কমপ্লিটলি রং না, রাইট? এই নির্বাচন তো হয়েছিল সাবেক ক্রীড়া উপদেষ্টা, আপনার কি মনে হয় যে তিনি এই পুরো প্রক্রিয়ার মূল কারিগর? আমি ওই ডিটেলসে যেতে চাই না।
বাট আমার কাছে আমি যেটা বলি অবৈধ ক্রিকেট বোর্ড, আমি ওই স্ট্যান্ডেই থাকবো সবসময়। সেই অবৈধ ক্রিকেট বোর্ডের সঙ্গে তো নাকি আপনার ব্যবসাও আছে, কয়েকজন পরিচালক বলেছেন ক্রিকেট সিএ ব্যাটের ব্যবসা করেন আপনি। সিএ ব্যাটের ব্যবসা করেন, তাহলে এটাই তো বলি যে আসলে আহ, এত কম আইকিউ নিয়ে যদি এসব পজিশনে মানুষজন বসে যায় তাহলে প্রবলেম হয়ে যায়। সিএ ক্রিকেট বোর্ডের সাথে ব্যবসা করে 30 বছর ধরে, লাস্ট 30 ইয়ার্স। আমি যখন ন্যাশনাল টিমে খেলতামও না তার আগের থেকে এখনও সিএর ক্রিকেট বোর্ডের সাথে ব্যবসা আছে। সিএ বাংলাদেশের সাথে ক্রিকেট বোর্ডের 1 টাকারও ব্যবসা নেই। সিএ মাদার কোম্পানি যেটা, ওটা লাস্ট 25 থেকে 30 বছর ধরে ব্যবসা করে, ডাইরেক্টলি বিসিবির সাথে ডিল করে, বিসিবি ডাইরেক্টলি ওদেরকে পে করে, ওদের সাথে ওদেরই ব্যবসা। আই হ্যাভ নাথিং টু ডু উইথ ইট। আপনি সম্ভবত আপনি ক্রিকেট বোর্ডে নির্বাচন করতে চাচ্ছিলেন, তারপর উইথড্র করেছেন, আমরা শুনছিলাম যে আপনি প্রেসিডেন্ট হতে চান। তো ওই অপ্রাপ্তি থেকেই কি আবার এই বোর্ডের উপর ক্ষোভটা বেশি কিনা? না না না, মানে ভাই একটা জিনিস বলবো যে প্রেসিডেন্ট হইতে চাই, প্রেসিডেন্ট আমি তো হইতে চাইলে প্রেসিডেন্ট আমি হয়ে যাব না, আমার সাথে 25 জন ডিরেক্টরও তো মানতে হবে, বা 13 জন লিস্ট মানতে হবে। হ্যাঁ, ইলেকশন করতে চাচ্ছিলাম ঠিক, বাট যে প্রক্রিয়ায় ইলেকশনটা হয়েছে, যে প্রক্রিয়ায় জিনিসগুলো করা হয়েছে, একটা বিটারনেস তো আছে, এটা আমি অস্বীকার করি না, এটা আমি অস্বীকার করি না। আর আমি উইদাউট কোনো রিজন ছাড়া আহ, অবৈধ বলাটা আননেসেসারি কেন কাউকে বলবো? দ্যার ইজ এ রিজন, আপনি নিজেও বলছেন, যারা কাভার করেছেন তারাও বলছেন। তো একটা বিটারনেস তো আছে, বিকজ আমার কাছে মনে হয়েছিল যে এই ক্রিকেট বোর্ডে লাইকিংস ডিসলাইকিংস ফেভারিজম কেন থাকবে, এখন কেন থাকবে? আপনারা প্রত্যেকটা জিনিস নিয়ে এখন বলেন যে আগের মতো হওয়া যাবে না, আগের মতো করা যাবে না, এই করা যাবে না, কিন্তু করতেছেন তো সবই একই কাজ। আপনারা না সব নতুন করে সুন্দর করে, আমরা না সবাই এটা করতে চাই একদম রাইট ওয়েতে, কিন্তু বলার সময় বলতেছি এক কথা, করার সময় করতেছি আরেক রকম কথা। তো আমি কি কোনো জায়গায় ভুল? আমার একটা খুব কৌতূহল, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যেদিন ক্রীড়া উপদেষ্টা পদ নিলেন, তার পরদিনই দেখা গেল আপনি তার সঙ্গে মাঠে, এবং একটা পারসেপশন তৈরি হলো ইউ আর ভেরি ক্লোজ। আমি যতটুকু জানি যে আপনারা দুজন খুব শেয়ার করতেন ক্রিকেটকে কোথায় নেওয়া যায়। হোয়াট হ্যাপেন, মানে না তারপরে না, একদম জিনিসটা যোগাযোগ বিচ্ছিন্ন এটা হয়ে হলো গেল। এটা হলো এগেন অ্যানাদার পারসেপশন। ওনার সাথে আমার আহ, যেদিন উনি মাঠে গেছিলেন, ফর্চুনেটলি আমিও মাঠে ছিলাম। আমরা দুইজন কোনোভাবে প্ল্যান করে আসিনি। উনি একজন অ্যাডভাইজার ছিলেন, উনি আসছেন, আমি আমার মতো করে ক্রিকেট বোর্ডে গেছিলাম। তো আমাদের দেখা হয়েছে, ঠিক আছে। সো দেখা হয়ে, তো তখন আমি ড্রেসিং রুমের ওই সাইডে ছিলাম, তখন আমি দেখাচ্ছিলাম যে আমরা আসলে এই জায়গায় বসে। তো এইভাবে ওই পুরো জিনিসটাকে হওয়া। এরপরে কখন দেখছেন আমার সাথে? এরপরে দেখা হয়নি। তাহলে বাট বাট একটা ছবির বাট উনি অনেক কথা বলতেন, বিকজ উনি এই দায়িত্বে আসার আগেই উনি আপনার একজন না না, ওটা একনিষ্ঠ ওটা ঠিক ভক্ত আছে, উনি ছিলেন। উনি আমার খেলা পছন্দ করতেন, এটা অন্য বিষয়। ওনার সাথে আমার অ্যাজ এ হিউম্যান বিইংও ক্রিকেট আপনাকে একভাবে দেখতেন, কিন্তু ওনার টেনিওর শেষ দিকে ওনার মুখ থেকে আপনার সম্পর্কে অনেক নেতিবাচক কথা প্রকারান্তরে, মানে সরাসরি না, সেগুলো এই সম্পর্ক তখনই মনে হয়েছে আমার সম্পর্ক কোথাও দেখেন, চেঞ্জ আমার হয়েছে। কাছে মনে হয় না যে যেভাবে করে মানুষজন মনে করছে যে আমার সম্পর্কটা ওই জায়গায় ছিল, ওরকম কোনো সময় ছিল না। আপনি একটা ছবি দেখে বা আমি একটা জিনিস দেখাই দিচ্ছি দেখে আমার সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, এটা ভুল কথা। উনি একজন স্পোর্টস অ্যাডভাইজার ছিলেন। ওই পজিশনকে আপনাকে রেসপেক্ট করতে হবে। কে বসে আছে ওটা ম্যাটার করে না, ওই পজিশনকে আপনাকে সম্মান করতে হবে। এটা আমি শিওর যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ সম্মান করে। আর ওনার সাথে আমার ওই দিন বাদও হয়তো বা 1-2 বার ক্রিকেট নিয়ে কথা হয়েছে, বাট উই ওয়ার নেভার ভেরি ক্লোজ। বা যেভাবে করে পোট্রে করা হয় এটা ঠিক না। বাট আমি যেটা বললাম, মানুষ যেভাবে করে অ্যাকচুয়ালি মনে করে যে আমরা উই আর ভেরি ক্লোজ, এগুলো ভুল ধারণা ভাই, এগুলো ভুল ধারণা। একটা ছবি একজনের সাথে উঠে যাওয়া মানে তার সাথে আমি সব ধরনের সম্পর্ক হয়ে গেল তা না। কারণ প্রাইম মিনিস্টারের সাথে ছবি উঠে যাওয়া মানে হলো যে প্রতিদিন আমি তার সাথে ফোন করে তার কথা বলি না, বা যা চাই তাই তো পেয়ে যায় না। এগুলো তো মানুষ যেভাবে করে জিনিসটাকে বানাইতে চায় ঠিক ওইভাবে করে জিনিসটাকে বানায়। তো আপনাদের খেলোয়াড়দের সঙ্গে তো নানা সময়ে কথা হয়েছে, ক্রিকেট বোর্ডে খেলোয়াড়দের যুক্ত হওয়ার পক্ষে খেলোয়াড়রা সবসময়। এবার হায়েস্ট নাম্বার অফ ন্যাশনাল টিম প্লেয়ার্স, আগেও খেলোয়াড় ছিলেন, হয়তো ডোমেস্টিকে খেলেছেন, এত খেলোয়াড় থাকার পরও কেন ক্রিকেট বোর্ড এত সমস্যার মধ্যে পড়লো?
এই কারেন্ট বোর্ডে আন্ডারে আপনারা খেলোয়াড়রা বয়কট করলো, মানে খেলোয়াড় অভিভাবক না খেলোয়াড়রা এখন তো বয়কট করছে। মানে আপনার কাছে একজন বোর্ড পরিচালক এমন ধরনের বিচ্ছিরি কমেন্ট করলে এটা তো যে কোনো মানুষেরই খারাপ লাগবে। এখন ওনার প্লেয়াররা যা মনে করেছে তারা তা করেছে। এখন এটাও তো আমার নাম জড়াই দেওয়া হয়, আমি কন্ট্রোল করি, আমি সব কিছু করি। আপনার মানে মানে না, আপনি আর সাকিব তো আমাদের জন্য আসলে আমি বলবো যে ট্রাম্প কার্ড। যখন যে ট্রাম্প কার্ড কার্ডটা ওটা তো মানে জিনিসটা হলো যে প্লেয়াররা আন্দোলন করতেছে, এটা এক ধরনের নিউজ, আমি ইনভলভ, আমি করাচ্ছি, এটা ধরেন ইজি টু সেল। বাট আপনি অনেক বছর ধরে সাংবাদিকতার সাথে সাইদ ভাই, আপনি প্লেয়ারদের সম্পর্ক কেমন, কে কেমন না সব কিন্তু আপনি জানেন, হয়তো বা আপনি সব কিছু লিখতে পারেন না। আপনি আমাকে বাই হার্টে বলেন তো একটা জিনিস, আমি ফোন করে বলে দিব যে আজকে আন্দোলন হবে আর আন্দোলন হবে? ডু ইউ রিয়েলি থিঙ্ক? আমি মনে করি না, ইটস নট দ্যাট ইজি। Exactly. এটা হয়তো সাকিব তামিম যদি একসঙ্গে হয় ইটস পসিবল, যেটা 2019 বিশ্বকাপের সময় এত ঘনিষ্ঠভাবে 2 মাস থেকেও আমিও কিন্তু আজ করতে পারিনি। ইভেন আমি মাশরাফি বিন আমি মুর্তজা তিনিও একটা জানেননি জিনিস যে কি, আপনারা এখানে এরকম একটা ধরেন মুভমেন্ট সাইদ করছেন। ভাই, ধরেন আমার নাম জড়াই দেওয়া বা অন্য অনেক কিছু জড়াই দেওয়া জিনিসটাকে হালকা করে ফেলাটা খুব সহজ, কিন্তু একটা জিনিস আপনার মনে রাখতে হবে, যে রিজনে প্লেয়াররা আন্দোলন করছে ওই রিজনটা কি ভ্যালিড ছিল না? অবশ্যই, হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, এখানে প্লেয়ারদের হয়তো বা একটা দুইটা কমেন্ট ওই মুহূর্তে ওই জায়গায় করার কোনো দরকার ছিল না, আমি যেটা ব্যক্তিগতভাবে ফিল করি। বাট ওরা যে কারণে করছে ওই কারণটা তো আমি কোনো দিক থেকে ভুল দেখি না। তাই আমি বলে অবাক লাগে কোনটা, যে এতজন নামী ক্রিকেটার, তারকা ক্রিকেটার এখন ক্রিকেট বোর্ডে আছেন, বোর্ড পরিচালক হয়ে তারাও ক্রিকেটের এই সমস্যাগুলো মিট করতে পারছেন না ক্রিকেটারদের। আপনার কি মনে হয় যে আপনি যদি কখনো বোর্ডে যান, ইউ ক্যান মিটিগেট দোজ প্রবলেমস, যে খেলোয়াড় বোর্ড কেমন যেন একটা সাংঘর্ষিক একটা জায়গায় চলে গেছে, মানে চূড়ান্ত, এর আগেও ছিল সমস্যা, এত সমস্যা আমি আগে কখনো দেখিনি। এরা সময় বলবে। আমার কাছে মনে হয় যে যে আমার সিচুয়েশনে থাকে অনেক কথা বলে, এখন যারা আছে তাদেরকে আমি অনেক দেখছি, এই করে ফেলবো, সেই করে ফেলবো, এই করে ফেলবো। সো আই রাদার দেন এখন কোনো কিছু না বলে, যদি এরকম কোনো দিন সুযোগ আসে আর তখন যদি কিছু ভালো করতে পারি, আহ, তখন দেখা যায়। 2007 বিশ্বকাপ, যদি কখনো মনে পড়ে, প্রথম কি কোন দৃশ্যটা মনে পড়ে, কোন সময়টা? 2007, অবভিয়াসলি ইন্ডিয়ার ম্যাচটা আমার অনেক মনে পড়ে, বিকজ ওটা ওয়াজ দ্য বিগেস্ট ম্যাচ আমাদের জন্য। যেই লেভেলের টিম তারা ছিল, টেন্ডুলকার, দ্রাভিড, যুবরাজ, গাঙ্গুলি, জাহির খানকে আপনি ভুলে যান কিভাবে? হ্যাঁ, জাহির খান, হরভজন সিং। সো ওদের সাথে আমার জন্য স্পেশালি, আমি তো প্রথমবার খেলতেছিলাম ওদের সাথে, তো ওদের সাথে খেলাটা ওয়াজ অলওয়েজ আ ড্রিম। মানে আমার এখনো মনে আছে যে হাফ অফ দ্য গেম আই ওয়াজ জাস্ট ওয়াচিং দেম, যে এটা কীভাবে কী করে না করে। সো ইটস এ গ্রেট উইক্টরি, আমার কাছে মনে হয় গ্রেট, মানে বাংলাদেশের ওয়ান অফ দ্য ল্যান্ডমার্ক উইক্টরিজ। আপনি যে শটসগুলো খেলেছিলেন, মানে ওই সাহসটা আমরা ছোটবেলা থেকেই শুনতাম, যে ঢাকায় আমরা শুনতাম যে নাফিসের চাইতে বা আকরাম খানের চাইতে একটা বড় মানে বেগ হিটার আছে, নান্নু ভাইয়ের কাছ থেকে শুনতাম যে আকরামের ছোট ভাতিজাটা অনেক জোরে মারে, মানে জোরে মারা এক জিনিস আর ওই লেভেলে গিয়ে জোরে মারা ভিন্ন জিনিস। এই কারেজটা কোত্থেকে আসে, নাকি আর কেয়ারফ্রি ছিলেন যে? না, আই থিঙ্ক দ্যাটস ওয়ান অফ মাই বিগেস্ট স্ট্রেংথ এখনো। আমার মধ্যে ওই সাহসটা সবসময় ছিল। আমি ক্রিকেটিং দিক থেকে আমি যেটা একবার বলেছিও, যে আমি ক্রিকেট খেলতে যাই জীবনে একবারই ভয় পেয়েছি। কবে সেটা? এটা হলো যেদিন ফার্স্ট শোয়েব আক্তারকে খেলছি। মানে খেলার পর আর ভয় লাগে নাই, ওই খেলার আগ পর্যন্ত ওই যে যখন দৌড়ায় আসতেছিল তখন আমার কাছে একটু ভয় লাগছে। তাছাড়া আমি কোনো সময় কোনো বলারকে ভয় পাইনি। হ্যাঁ, আউট হয়ে যাওয়ার ভয় একটা অন্য জিনিস, বাট স্কেয়ারি অফ গেটিং হেড ইন দ্য বডি বা ভয় লাগতেছে, ওটা একটা অন্য জিনিস। আউট হয়ে যাওয়ার ভয় অনেকবার, অসংখ্যবার হয়েছে। বাট একটা বলারকে খেলার আগে যে উমুকে আসতেছে ভয় পাচ্ছি, এটা আমার লাইফে একবারই হয়েছে, যেদিন আমি ফার্স্ট শোয়েব আক্তারকে খেলি। তাছাড়া আমার লাইফে এটা কোনো সময় আমি কাউকে। কোন বোলারকে খেলা মোস্ট ডিফিকাল্ট মনে হয়েছে? এটা এক একটা ফেজ ভাই, এক একটা ফেজে এক একটা একটা নাম বলাটা ডিফিকাল্ট হবে। এখন ধরুন মর্নে মর্কেল,
যখন ও টেস্ট ম্যাচে লেফটিদেরকে বল করা শুরু করলো, হি ওয়াজ ভেরি ডিফিকাল্ট। পরে একটা সময় যায় ওই ডিফিকাল্টনেসটা কেটে উঠলো। তারপরে ধরেন সাইদ আজমাল, ও যখন আসলো, হি ওয়াজ ভেরি ডিফিকাল্ট। আশ্বিন ইন টেস্ট ম্যাচেস ভেরি ডিফিকাল্ট। সো এক একটা ফেজে এক একজন থাকে। এরকম না যে আপনি ধরেন মর্কেল করতেছে করতেছে, যখনই খেলি তখনই ডিফিকাল্টিস ফেস করি, তাহলে তো আমি আর অ্যাজ আ ব্যাটসম্যান গ্রো করছি না। সো প্রথমে যতটা ডিফিকাল্ট ছিল, পরবর্তীতে স্টিল ডিফিকাল্ট ছিল, বাট ও হয়তো বা ওই লেভেলের ডিফিকাল্টি ছিল না। সো এভাবে করে নিজেকেও তৈরি করেছি, নিজেও ইমপ্রুভ করেছি। সো এইভাবে করেই হয়। তো 2007 ওই ইনিংসের পরে আপনি অতি কম বয়সে এবং সারা বিশ্বে আপনার পরিচিতি ছড়িয়ে পড়লো। এর পরের সময়টায় এমন না যে আপনি খুব কনসিস্টেন্ট ছিলেন, বাট তখন বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট সিলেকশন বলুন, কোচ বলুন, বোধহয় তারা আপনাদের একটু সাপোর্টও করেছে যে নিশ্চয়ই ট্যালেন্ট আছে, একসময় ডেলিভার করবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে আমি আমার আমার সত্যি কথা, প্রথম দিকে আমার পারফরমেন্স ওরকম কোনো কিছুই ছিল না। তো অবশ্য আমাদের সবারই ওরকমই ছিল। তো যে আমাকে চাইলে ওরা অনেক হয়তোবা টিম থেকে সরাই দিতে পারতো একটা সময়, আমার কাছে মনে হয়। বাট ওই ওই ব্যাকিংটা ইনিশিয়াল স্টেজে, ওই ব্যাকিংটা আমি আমার কাছে মনে হয় যে কোচেস থেকে বা ক্যাপ্টেন থেকে আমি ফার্স্টের দিকে ওটা পেয়েছি। আপনার বিশ্বকাপ নিয়ে আলোচনা করি, কারণ আপনার অন্য সময়ের ভালো সময়ের গল্প সবাই জানে। আমার একটা খুব কিউরিওসিটি জানার যে ওই ইন্ডিয়ার এগেনস্ট ইনিংস, তারপরে বোধহয় একটা 90 অড ইনিংস আছে 2015-তে। মানে আপনার বিশ্বকাপগুলো আপনার সঙ্গে যায় না, মানে আপনার পারফরমেন্সের সঙ্গে যায় না। হ্যাঁ, স্পেশাল রিজন? অ্যাকচুয়ালি কোনোদিন এভাবে করে আমি ভাবি নাই। আমি 2019টা নিয়ে আপনাকে বলতে পারি যে আমি কোনো সময় ওই যে বিশ্বকাপ খেলতে যাচ্ছি, বিশ্বকাপে এটা করতে হবে, এটা করতে হবে, আমি কোনো সময় এভাবে ভাবি নাই, সত্যি কথা। আমি সবসময় একটা ম্যাচ হিসাবেই দেখতাম, ভালো হইতো না, ঠিক আছে। বাট 2019টা আমি বিশ্বকাপকে আই রিয়েলি ওয়ান্টেড টু প্রুভ আ পয়েন্ট, মানে বিকজ আমার 15 থেকে অলমোস্ট 19 যে সিজন গিয়েছে, যেভাবে আমি পারফর্ম করেছি, আই ওয়ান্টেড টু প্রুভ আ বিগ পয়েন্ট 19। আই থিঙ্ক দ্যাট ওয়াজ দ্য বিগেস্ট মিস্টেক আই ডিড। আমি এত বেশি ভালো করার চেষ্টা করেছি যে আমি নিজের উপর প্রচণ্ড পরিমাণ প্রেশার নিয়ে নিয়েছি। I think that's the biggest mistake I did in 2019. আমি যদি নর্মাল থাকতাম and the way I was batting, I would have scored much more runs than what I did. So again 2015, probably I wanted to do মানে prove a point or খুব বেশি ভালো করার চেষ্টা করতেছিলাম, এই কারণে এগুলো হয় না। আপনি 2019-এর প্রত্যাশা নিয়ে গিয়ে ব্যর্থ হয়েছেন বলছেন, কিন্তু আপনার ক্যাপ্টেন্সিতে যখন 2023-এর দিকে বাংলাদেশ এগুচ্ছিল, দেবের বাংলাদেশের র্যাঙ্কিং অ্যাট 4, মানে অ্যাটলিস্ট সেমিফাইনাল আমরা দেখতে পাচ্ছিলাম। আরও অনেক বড় আশাও ছিল যে বাংলাদেশে দারুণ কিছু করবে। আপনি ক্যাপ্টেন্সি ছেড়ে দিলেন। আপনার কি এখন মনে হয় যে, মানে আমার পার্সোনাল ওপিনিয়ন হলো যে আপনার ছেড়ে আসাটা প্রবাবলি আপনার জন্য, দলের জন্য ডিসিশন ভালো হয়নি? ডু ইউ এগ্রি উইথ দ্যাট, ওই সময়টা বিবেচনা করলে? I did the right thing. মানে এতে দলের কোনো ভালো হয়েছে, বা আপনার ভালো, মানে একটু যদি এক্সপ্লেইন করতেন। আপনি জিনিসটা দেখতে হবে যে যে লিড করতেছে আপনাকে, প্রথমত তার তো ভালো থাকতে হবে। কিছু পারফরমেন্স উপরে নিচে হইতে পারে, খেলা আপনি 2 ম্যাচ খারাপ হইতে পারে, 3 নম্বর ম্যাচে আপনি জিতে যেতে পারেন, ব্যাটিংও 2 ম্যাচ রান না করতে পারেন। বাট অ্যাজ মেন্টালি যদি আপনি ওই অবস্থায় না থাকেন, তাহলে আমার মনে হয় না যে ওই মানুষের বাংলাদেশ টিমকে লিড করা উচিত সব দিক থেকে। ইফ ইউ আর আন্ডার টু মাচ প্রেশার, ইফ ইউ আন্ডার মেন্টাল স্ট্রেস, ইফ ইউ আন্ডার আ লট অফ থিংস, আপনি যদি ইফ ইউ আর মেন্টালি নট 100%, আই ডোন্ট থিঙ্ক এনিবডি শুড লিড বাংলাদেশ, বিকজ ইটস আ গ্রেট পজিশন টু হ্যাভ, বাংলাদেশ ক্যাপ্টেন। আমি কিছু না বললেও আমি ক্যাপ্টেনই থাকতাম, আমি জানি, বিকজ উই ডিড সো ওয়েল আন্ডার মি। বাট সবাই এটা মনে করে যে এটা একটা হুজুকের ডিসিশন ছিল। ইট ওয়াজ নেভার সাডেন ডিসিশন। মানে ইউ What I ডোন্ট was- রিগ্রেট? I do not regret. ওকে, I do not regret. দ্যাটস ফাইন, দ্যাটস ফাইন। একদম শেষ দিকে চলে এসেছি। একটা মানে ক্রিকেটার তামিম না, একজন মানুষ তামিমের গল্প আমি জানি বলেই শেয়ার করছি, যে আমার এক্স্যাক্টলি মনে আছে 2019 বিশ্বকাপে যাওয়ার আগে বাংলাদেশ টিমের প্র্যাকটিস শেষ হয়েছে, তার পরপরই ঈদ ছিল, আর যেহেতু আয়ারল্যান্ড ট্যুর আগে ছিল। তা আমি হঠাৎ দেখলাম যে আপনি অনেক একটা টাকার বান্ডিল নিয়ে বসছেন এবং সবাইকে, গ্রাউন্ডসম্যান, তারপর টিম বয়
এদেরকে দিচ্ছেন এবং অ্যামাউন্টটা আমি বলতে চাচ্ছি না, মানে মনে হচ্ছিল বেশ কিছু টাকা। তো এরপরে মানে যখনই মানে আমার মাধ্যমে আমি কোভিডের সময় আমি দেখেছি যে আরিফা জাহান বিথি, যিনি অনেক কাজ করেছেন, নাজমুল অপুরা বিভিন্ন জায়গায় করেছেন, অ্যান্ড ইউ সাপোর্টেড এভরি ওয়ান। ইভেন আমি আপনাকে অনেক লিস্ট দিয়েছি যে দে নিড হেল্প, এবং আপনি কিন্তু দ্বিতীয় প্রশ্ন করেননি। সো প্রবাবলি আমার আমার সরাসরি আমার থ্রুতে নাম্বার কুড রিচ আপ টু 100, অ্যারাউন্ড 100। এবং আমি তো আর এমন কেউ না, নিশ্চয়ই আপনার আরও ক্লোজ সার্কেল আছে। আমি বলতে চাচ্ছি কোনটা, যে এই বিষয়টা যে যে কোনো মানুষের বিপদের কথা শুনলে টু রেইজ ইওর হ্যান্ড, এটা একটা অসাধারণ ব্যাপার। হয়তো অনেকে চায়, পারে না, বা কেউ হয়তো চায় না, ভিন্ন কথা। আপনার মধ্যে এই জিনিসটা কিভাবে ডেভেলপ করলো? আই থিঙ্ক ইট কামস ফ্রম মাই ফাদার, আমার বাবার থেকে। আর আমি অলওয়েজ একটা জিনিসের বিলিভার, আমি সবসময় এই জিনিসটা বিশ্বাস করি যে আজকে আল্লাহ আমাকে এই পজিশনে রাখছেই ফর সাম রিজন। আজকে আল্লাহ আমাকে এই পজিশনে এই কারণেই রাখছে যে আই ক্যান হেল্প যাদের হেল্প দরকার। হ্যাঁ, আমি আমি আজকে একটা সার্টেন পজিশনে আছি। আমি এই উদাহরণটা অনেকবারই অনেক জায়গায় দিয়েছি, তাও আবার আপনার এখানেও বললাম যে ধরেন একটা রিক্সা চালায়, যে একজন রিক্সা চালক, যদি আমি ভুল না হয়ে থাকি, তার প্রতিদিনের ইনকাম কত টাকা হবে? 300-500 টাকা সারাদিনের একটা ইনকাম হবে। আমার জন্য 500 টাকা খরচ করা কোনো ব্যাপার না, মানে আমি সেকেন্ড টাইম চিন্তাও করব না। বাট তার জন্য অলমোস্ট 12 ঘন্টার কষ্টর পর 500 টাকা কামানো। তো আমি আজকে 50 টাকার ভাড়ায় যদি তাকে 500 টাকা দিয়ে দিই, তাহলে তো আমার কোনো কিচ্ছু যায় আসতেছে না। 500 টাকা দিয়ে আমার কি আসা যাবে? বাট তার জন্য 10 ঘন্টার কষ্ট কমে আসলো। আই অলওয়েজ থিঙ্ক লাইক দ্যাট। মানে আমার কাছে মনে হয় যে এই ছেলেটা এর দরকার এই মুহূর্তে, আই এম কেপেবল। হ্যাঁ, এখন আমাকে কেউ যদি এসে বলে যে 5 কোটি টাকা লাগবে এটা করার জন্য, আমি করতে পারবো না ভাই। দ্যাট ইজ নট বিয়ন্ড মাই ক্যাপাসিটি। হ্যাঁ, কেউ যদি এসে আমাকে বলে যে 50,000 টাকা লাগবে, 1 লাখ টাকা লাগবে, বা 5 লাখ টাকা লাগবে, হোয়াট এভার, দিট ইজ আন্ডার মাই ক্যাপাসিটি, আমি তাদেরকে ওই ধরনের হেল্প করতে চাই। আর আমার কাছে মনে হয় যদি আপনার সামর্থ্য আছে, আপনি সব কিছু দেখতেছেন, তারপরে যদি আপনি চোখটা বন্ধ করে দেন, তাহলে আমরা মানুষ হয়ে করলামটা কি? বিকজ ইউ নেভার নো ভাই। আমি এইসবের আমি হয় 5 ওয়াক্তের নামাজ হয়তো বা পড়ি না, বাট আই এম আ ভেরি বিগ বিলিভার ইন গড, আই এম আ ম্যাসিভ বিলিভার ইন গড। ইউ নেভার নো, আমার কোনো একটা ভালো কাজ বা কোনো একটা উপকার এর কারণে আজকে আমি বেঁচে আছি। আমার তো বেঁচে থাকার কথা না। ওই সময়টায় আপনি তো বিকেএসপি থেকে গেলেন অলমোস্ট ডেড। আমি যত মানুষকে দেখেছি, মানে ওই আপনি অনেকে জানে না হয়তো দর্শকরা, যে ওই হসপিটালটা যাওয়াটা কিন্তু একটা অনেক বড় চ্যালেঞ্জ। দূর থেকে নিশ্চয়ই সারা দেশের মানুষ দোয়া করেছেন, কিন্তু যত মানুষকে আমি ওখানে উপস্থিত হতে দেখেছি, উইথ মানে যে যেভাবে আমি পেরেছেন। এটাই বললাম সাইদ ভাই, যে দেখেন আমার 22 মিনিট সিপিআর দেওয়া হয়েছে আমাকে। আমি সিঙ্গাপুরে ডক্টর দেখেছি, ইউকেতে ডক্টর দেখেছি, ব্যাংককে ডক্টর দেখেছি। প্রত্যেকটা ডক্টর আমাকে একটাই কথা বলছে যে তুমি কেমনে বাঁচলা, মানে মানে ইট ইজ নট পসিবল যে তুমি বেঁচে যাবা এই অবস্থায়। তো এই কারণে আমি বললাম যে আসলে আপনি কাকে কি হেল্প করতেছেন, কাকে কি, আপনি যদি রাইট নিয়তে মানুষকে একটা টাকা দেন বা মানুষকে যে কোনো ধরনের হেল্প করেন, মানে আল্লাহ আপনাকে কোন দিক থেকে কি করে দেয় ইউ ডোন্ট নো। আমি এটা বিশ্বাস করি যে আমার হয়তো বা কোনো একটা কাজ, আমি কোনো একটা জীবনে ভালো কাজ করছি, বা আমার মা বাবা কোনো একটা ভালো কাজ করছে দেখে আজকে আমি বেঁচে আছি। আর আমি আমি একটা যে জিনিসটা করি, চেষ্টা করি, যেটা হলো যে কোনো কোনো কিছু রিটার্ন পাওয়ার জন্য আমি কাউকে কোনো হেল্প করি না। আমি কেউ যদি আমাকে ফোর্সফুলি হেল্প করতে চায়, আমি তাও করি না। ইফ ইট কামস ফ্রম মাই হার্ট, অ্যান্ড ইট ক্যান বি এনিবডি, এটা যে কোনো কেউ মানুষ হতে পারে। যদি আমি দেখি আমার কাছে মন থেকে মনে হয় যে না, আই নিড টু হেল্প হিম, আই উইল হেল্প হিম। আর আপনি আমাকে জোর করে যদি কাউকে হেল্প করতে চান, অ্যান্ড ইফ আই ডোন্ট ফিল লাইক ইট, I will not do it. So this is who I am. If I feel like she needs help, I'll do it. I'll go all the way and go beyond everything, try to help him. But এটা আমার মন থেকে, বিকজ এখন মানুষকে বিশ্বাস করা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আসলেই জগৎ চেঞ্জ হয়ে গেছে, বাট আমি আশা করি যে
আপনার যে এই মাঠের বাইরের মাঠে তো পারফরমেন্স দিয়েছেন, ক্রিকেট প্রশাসনে হয়তো আসবেন বা আসবেন না, যাই হোক, এই আপনার মানবিক দিকটা নিশ্চয়ই অনেক মানুষের ভবিষ্যতে সাহায্যে আসবে এবং আপনার সুস্থতা আরও বেশি আমরা কামনা করি। নিশ্চয়ই যারা দেখছেন তাদের মধ্যে অনেকেই আছেন যারা আপনার ডাই হার্ট ফ্যান, আই এম শিওর। সো আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা বাকি জীবনের জন্য। ধন্যবাদ দর্শক, এতক্ষণ আমার এই পডকাস্টে থাকার জন্য। তামিম ইকবালের অনেক অনেক প্রশ্ন ছিল আরও, সেগুলো সময়ভাবে করা সম্ভব না, কারণ এই পডকাস্ট তাহলে আর হয়তো নেভার এন্ডিং স্টোরি হয়ে যাবে। আপনাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ এই পডকাস্ট ধৈর্য ধরে দেখার জন্য। যদি আপনাদের কোনো বাড়তি প্রশ্ন থেকে থাকে বা কোনো ভালো মন্দ লেগে থাকে, প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। এবং অফ স্ক্রিন উইথ সাইদ জামান, যেটা আমার নতুন যাত্রা, আমার এই নবযাত্রা আপনারাও সঙ্গী হবেন আশা করি। প্লিজ সাবস্ক্রাইব বাটন প্রেস করুন, বেল আইকন এবং লাইক প্রেস করুন। আবার সামনে আসছি নতুন কোনো অতিথি নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।